কিছু যখন হয়নি তাহলে ঢং করছিস কেন? তুই আমাকে ধমকাচ্ছিস কেন? একদম কথা বলবি না, চুপচাপ ড্রয়িং রুমে আয়, খালামণি চলে যাবে। ভাইয়ার কথা শুনে আমি আনমনে বেশ জোরেই বললাম, আমি যাব না, আমার লজ্জা লাগছে। আমি তার মুখোমুখি হতে চাই না। কিসের লজ্জা? কার মুখে মুখে হতে যাস না? আমার থেকে কি লুকাচ্ছিস বলতো? উফ, বেশি কথা বলিস না তো, আমার মাথা ধরবে। যা তুই, আমি আসছি, আর কিছু হয় নাই। আমার সাথে চল। তোকে রেখে গেলে কখন আবার হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে মাথা ফাটিয়ে ফেলিস কে জানে। তোকে দিয়ে বিশ্বাস নেই। আমি চোখ দুটো ছোট করে ওর দিকে একটা রাগী লুক দিয়ে উঠে দাঁড়ালাম, কিন্তু বাইরে যেতে লজ্জা লাগছে। কি করে তার মুখোমুখি হব? যা লজ্জা পেয়েছি, কেন যে এমনটা হলো? এরকম অ্যাক্সিডেন্ট না হলে কি হতো? থাক, ভালো লাগে না কিছু। রুমের বাইরে গিয়ে তায়াং ভাইয়ার আড়ালে লুকিয়ে রইলাম, কিন্তু এনাজকে কোথাও দেখতে পেলাম না। শারমিন চলে গেছে একটু আগে, ওর সাথে তৌহিদ ভাইয়াও চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে তার নাকি একটা জরুরি কাজ পড়ে গেছে। ডাহা মিথ্যে কথা, শারমিন চলে গেছে বলে সেও হয়তো চলে গেছে, তাই আমি জানি। তায়াং ভাইয়া ড্রয়িং রুমে এসে তন্নিকে জিজ্ঞেস করলো, তন্নি, এনাজ কোথায় রে? অ্যানাস ভাইয়া তো একটু আগে হন হন করে বাসা থেকে বের হয়ে গেল। আমি পেছন থেকে ডাকলাম কিন্তু সে শুনলো না। তোর সাথে কি কিছু হয়েছে? না তো, ও আমাকে না বলে চলে গেল কেন? নোবা, তুই কি ওকে কিছু বলেছিস? তায়াং ভাইয়া সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করলো। আমি প্রথমে একটু চমকে গেলেও পরে ডন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আমি তাকে কি বলবো? আর সে কেন গিয়েছে তা আমি কি জানি? যাওয়ার আগে কি আমাকে বলে গেছে? আমি কিছু জানি না। তায়াং ভাই আমার কথা বিশ্বাস করলো না। মুখ খুলে যেই আমাকে কিছু বলবে তখনই খালামণি কয়েকটা ব্যাগ এনে ভাইয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, তায়াং, এগুলো নিয়ে বাইরে যা, তোর খালামণিকে সুন্দর মতো বাসে উঠিয়ে দিয়ে আসিস। সেখান থেকে বাসায় চলে আসিস, কোনো আড্ডায় বসবি না, বাসায় কাজ আছে। তায়াং ভাইয়া ব্যাগগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আমি শান্তিতে সোফায় বসলাম। এনাজ নেই, এখন লুকিয়ে লুকিয়ে থাকতে হবে না। আম্মু মেকআপ লাগাতে লাগাতে আমাকে বলল, সাবধানে থাকিস, একদম অনিয়ম করবি না, ঠিকমতো খাবার খাবি, ঔষধ যেন মিস না যায়। তোর খালামণি আর তায়াংয়ের কথা মেনে চলিস। যথা আজ্ঞা আম্মাজান। আম্মুকে সাইড কাটিয়ে ইভা এসে আমাকে জড়িয়ে ধরে বড়দের মতো করে শাসন করার ভঙ্গিতে বলল, ঠিকমতো থাইকো, কোনো শয়তানি কইরো না, আর বৃষ্টিতে ভিজবা না। আরেকবার যদি অসুস্থ হও তাহলে তায়াং ভাইয়াকে বলবো হসপিটালে নিতে না, কোলে কইরা ড্রেনে ফেলাই দিতে, এতে তুমি এমনি সুস্থ হইয়া যাইবা। আমি ওর কান টেনে ধরে বললাম, বেশি বড় হয়ে গেছিস, আমাকে বুড়িদের মতো শাসন করা হচ্ছে, যা ভাগ। তুই সাবধানে থাকিস আর আম্মুর কথা মতো চলিস। আম্মু ইভাকে তাড়া দিয়ে বলল, জলদি আইভা, তায়াং নিচে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তাড়াতাড়ি রওনা না দিলে দেরি হয়ে যাবে, জলদি চল। ইভা দরজা দিয়ে বের হয়ে আমাকে আরেকবার জড়িয়ে ধরে শাসনের সুরে বলল, কি কি বলছি মনে আছে তো? বড়দের কথা শুনবা কিন্তু। তুমি তো কারো কোনো কথাই শোনো না। তুমি কি ভালো তা আমার থেকে বেশি কেউ জানে না। তুই আমাকে কাল্লু বলি কেন? আম্মু দেখো, ইভা আমাকে কাল্লু বলে। আমি কি কাল্লু কও? আমার গায়ের রং কি কালা? তুমিই বলো, আমি তো শ্যামলা। ইস, আবার ঢং করা হচ্ছে বইনে। যা মোটু, ভাগ। আর আসবি না আমার খালামণির বাড়িতে। 101 বার আসবো। আমার খালামণির বাড়ি আমি আসবো, তোমার কি? আমার সব। খালামণি হাসতে হাসতে আমাদের সামনে এসে বলল, হয়েছে, আর ঝগড়া করতে হবে না, আরো ঝগড়া করতে গেলে দেরি হয়ে যাবে। আম্মু এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, নিজের খেয়াল রাখিস, তোর খালামণি নিজে অসুস্থ, তাকে আর প্রেশার দিস না। হাতে হাতে একটু দুই বোন মিলে কাজ করে দিস। তুই বাসায় থাক, সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে না। আগামীকাল তো শুক্রবার, থেকে গেলে কি হতো? আমাদের চাকরিতে কি শুক্রবার আছে মা? কালকে ট্রেনিং ফলাইছে। হেড স্যার এই পর্যন্ত 4 বার কল করে বলছে ট্রেনিংটা কিন্তু ইম্পর্টেন্ট আপা, কালকে উপস্থিত থাকতেই হইব, যাইতেই হইব, নয়তো এটিইউ স্যার কথা শোনাবে। আমি থাকতেই চাইছি, কিন্তু থাকা হবে না। তোমাদের মিস করবো আম্মু। মন খারাপ করিস না, আগামী মাসেই তো বাসায় যাবি, বিয়ে আছে তো। কার বিয়ে? তোর চাচাতো ভাই। আর কোন চাচাতো ভাই? দেখো, এখন জানেই না কোন চাচাতো ভাই। তোর বড় চাচার ছোট ছেলে, ও তো সামনের সপ্তাহে দেশে আসবে। তারপর মোটামুটি ভালো বড় করে অনুষ্ঠান করে বউ নিয়ে আসবে। আচ্ছা, এই খবর আমি দেখছি কিছুই জানি না। আসে, ভালো থাকিস, কোনো দুষ্টুমি করিস না।
আমি মন খারাপ করে মাথা নাড়িয়ে সাই দিলাম। ভীষণ খারাপ লাগছে, বাসাটা আবারও খালি খালি হয়ে যাবে। আম্মু মাথায় হাত বুলিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ইভা ভেঙচি কেটে সেদিকে চলে গেল। তন্নি ও খালামণি তাদের গেট অবধি এগিয়ে দিতে চলে গেল। আমি দরজার বাইরে দাঁড়িয়ে তাদের যাওয়ার পানে তাকিয়ে রইলাম। তারা চোখের আড়াল হতেই চোখ দুটো ঝাপসা হয়ে এলো। চোখের পানিটুকু পড়তে দিলাম না। বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাসার ভেতর ঢুকে গেলাম। পরের দিন গতকাল আম্মু ইভা চলে যাওয়ার পর থেকে মনটা ভালো নেই। শরীরটা আগে থেকে অনেকটা ভালো, তাই সবার চোখের আড়ালে একটু ছাদে গিয়েছিলাম। যেহেতু ছাদের চাবি আমার কাছে থাকে, সেহেতু ছাদে যেতে আমার কোনো নির্দিষ্ট সময় নেই। ছাদ থেকে এসে দরজা বন্ধ করে সোফায় বসতে না বসতেই আবার কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখে হাসি মুখে দুই পুচকে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে যেন আরো বেশি খুশি হয়ে গেল। দুজন একসাথে হাসি মুখে বলল, ভাবি তুমি দেখছি আগের থেকে অনেক সুস্থ। এরা কারা তা তো আপনাদের বলতেই হবে না, তবুও বলছি। একজন হলো আমার খুদে প্রেমিক আর একজন প্রেমিকের ভাই। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, দুজন একসাথে। তার মানে কোনো চক্কর আছে। কোনো দুষ্টুমি কিংবা প্রয়োজন ছাড়া এদের দুজনকে একসাথে সচরাচর দেখা যায় না। হাত দুটো কোমরে রেখে চোখ দুটো ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে বললাম, ঘটনা কি? দুই নেংটি ইঁদুর আজ একসাথে? তা নেংটি মহাশয়রা কোন মতলবে আসা হয়েছে? আমার কথার উত্তর না দিয়ে ইফাত মুচকি হেসে এগিয়ে এলো। তারপর যা করলো তা আমি কল্পনাও করিনি। চোখ দুটো আমার বেরিয়ে আসার উপক্রম। সে এগিয়ে এসে আমাকে পাশ কাটিয়ে ভেতরের দিকে দৌড় দিল। আমি বিস্মিত হয়ে ভেতরের দিকে এলাম। সোফার পাশে দাঁড়াতেই সে লাফ দিয়ে সোফায় উঠে গেল। তারপর আমার গলা জড়িয়ে ধরে গালে টাইট করে একটা চুমু দিল। আমি বিস্ফোরিত চোখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাই, এরা শুরু করছে কি? একজন কানে কপালে চুমু দেয়, আর একজন এখন আবার গালে দিল। মিনিট খানিক পর গালের থেকে ঠোঁট সরিয়ে গলা ছেড়ে লাজুক মুখে দাঁড়ালো। লজ্জা পেয়ে দুই হাতে মুখ লুকালো। আমি এখনো হাওয়ায় ভাসছি। সিফাত মুখ টিপে হাসছে। হো হো করে হাসির শব্দ পেতেই সামনে তাকালাম। তন্নি পেট ধরে হাসতে হাসতে বসে পড়েছে। আমি ওর দিকে রাগি লুকে তাকাতেই ও হাসি না থামিয়ে মুখ ধরে আরও হাসতে লাগলো। কোনো রকম হাসি থামিয়ে বলল, এটা কি ছিল নুফা আপু? আমি তো হাসি থামাতে পারছি না। আমি কিন্তু কিছু দেখিনি। আমি একবার ইফাতের দিকে আর একবার সিফাতের দিকে তাকালাম। ইফাত দুই হাতের ফাঁক দিয়ে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। সিফাত তো সোফায় বসে মুখ চেপে ধরে রাখছে। আমি গালে হাত দিয়ে ধপ করে সোফায় বসে থ মেরে বসে রইলাম। এই নেংটি ইঁদুর যে এমন কিছু করবে তা আমার বিন্দু মাত্র ধারণাও ছিল না। আমি অসহায় মুখে ইফাতকে জিজ্ঞেস করলাম, এই নেংটি ইঁদুর, তুই এসব কোথা থেকে শিখেছিস? সিফাত মুখের থেকে হাত সরিয়ে ফট করে বলে ফেলল, আব্বু তো আম্মুকে এভাবে কিসই দেয়, সেখান থেকে বোধহয় শিখেছে ভাইয়া। ভাইয়া তো সেম ভাবে তোমায় কিস দিল ভাবি। আমার চোখ দুটো আরেকবার রসগোল্লা হয়ে গেল। ওরে বাটপার, ওরে চিটার, আজকালের পিচ্ছি পোলাপাইনগুলো এত অ্যাডভান্স হয়ে গেছে। না, এদের বাবা মাকে বলতে হবে ছেলে তাদের বহুত বড় হয়ে গেছে, সাবধান করে দিতে হবে এদের সামনে কোনো রোম্যান্স করতে না। বাচ্চাগুলো অলরেডি পেকে গেছে, এর থেকে বেশি পাকলে এতে বিপরীত হবে। ইফাত তার ভাইকে ধমক দিয়ে আমাকে বলল, আমি এগুলো বাংলা মুভিতে দেখেছি। সাকিব খান তার বউকে এভাবে কিস দেয়। অনেক দিন ধরে ইচ্ছে ছিল তোমাকে একটা কিস করার, আজ পূরণ হলো। হাত সরিয়ে লজ্জা রাঙা মুখে হ্যাঁ একদমই কথাগুলো বলল। তারপর আবার মুখ ঢেকে ফেললো। আমি রেগে বললাম, ওরে বাংলা মুভি রে, তোর দাদার সাথে বসে এখনো এসব দেখিস তুই? আজই প্লাস দিয়ে তোদের বাসার ডিশ অ্যান্টেনার তার কেটে দিব, তারপর দেখবো মুভি দেখিস কি করে। তোদের দাদা নাতির বাংলা মুভি আমি বের করছি। তোর বাংলা মুভির গোষ্ঠী কিলাই, বাচ্চা পোলাপান দেখবে কার্টুন চ্যানেল, তা না দেখে সে বাংলা মুভি দেখছে। আজকে তোদের মায়ের কাছে না মায়ের কাছে বিচার দিয়ে লাভ নেই, তোদের বাবার কাছে বিচার দিব। তন্নি হাসতে হাসতে আমার পাশে এসে বসে বলল, বাংলা মুভির কিস করার সিনটা জোশ ছিল। নায়ক ছোট বলে সোফায় উঠে তারপর গলা জড়িয়ে ধরে। থাক, আর কিছু বললাম না, আমার নিজেরই লজ্জা করছে। বাপরে, আজকালকার পিচ্চিরা এত অ্যাডভান্স। এতক্ষণ ঘোরে থাকলেও এখন ঘোর কেটে গেছে। রাগে আমার সারা শরীর কাঁপছে। চিন্তা করুন, বাচ্চা ছেলেগুলো কতটা বজ্জাত হলে এমনটা করতে পারে। সিফাতের দিকে তাকিয়ে দেখি ওর বড় ভাইকে ইশারা করে কি জানি বলতে বলেছে। ইফাত মুখে আঙুল দিয়ে চুপ করতে বলছে। আমি চোখ দুটো ছোট ছোট করে রাগী গলায় বললাম,
দুজন ইশারায় কি বলছিস? জলদি বল। তোরা এখনো দাঁড়িয়ে আছিস? দুটোকে আমি পিটিয়ে সোজা করব। তোদেরকে এক্ষুনি মাথায় তুলে আছাড় মারবো। ওয়েট কারেক্ট। সিফাত মুচকি হেসে বলল। জানো ভাবি সেদিন কি হয়েছে? কথাটা বলে একবার ইফাতের দিকে তাকালো। ইফাত বারবার মানা করছে বলতে, কিন্তু সিফাত শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল। সেদিন হয়েছে কি? তন্নি ঝাড়ি মেরে বলল। বলবি তো কি হয়েছে? বলছি তো, ঝাড়ি মারছো কেন? জলদি বল। সেদিন ভাবি যখন বৃষ্টিতে ভিজে সিঁড়ি বেয়ে নামছিল তখন ভাইয়া ভাবিকে লুকিয়ে লুকিয়ে দেখছে। প্রতিদিনই তো ভাবি গোসলের পর যখন ভেজা চুলগুলো বারান্দায় নিয়ে দাঁড়িয়ে ঝাড়ে তখন ভাইয়া বারান্দায় থেকে লুকিয়ে লুকিয়ে ভাবিকে দেখে। দেখছো ভাবি ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে। সিফাতের কথা শুনে আমি ও তন্নি দুজন দুজনার মুখের দিকে শুকনো দৃষ্টিতে তাকালাম। এমন কিছু শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তন্নির মুখ দেখে মনে হচ্ছে তন্নিও একই অবস্থা। আমার মুখের শব্দ মনে হচ্ছে কেউ বন্ধ করে দিয়েছে। কোনো মতে বিস্ময়ের ঘোর কাটিয়ে বললাম, ওরে এরা দেখি জুয়ান ছেলেগুলোকেও ক্রস করে ফেলছে। পুরো লুচি পরোটা। তন্নি আমি বোধহয় জ্ঞান হারাবো বোন, যা জলদি পানি নিয়ে আয়। ইফাত দ্রুত এগিয়ে এসে সিফাতের পিঠে দুম করে এক ঘুষি বসিয়ে বলল, আমার বউকে আমি লুকিয়ে লুকিয়ে দেখি, তোর কি? হ্যাঁ, আর একটা কথা বললে ইচ্ছে মতো মারবো। ঘুষিটা বেশ জোরেই লেগেছে, যার কারণে সিফাত ভ্যা করে কেঁদে দিল। আমরা কিছু বলবো কি করে? আমাদের দুই বোনের জবান তো অলরেডি বন্ধ হয়ে গেছে। সিফাতের কান্নার শব্দ পেয়ে তাইং ভাইয়া কিছুটা দৌড়ে ড্রয়িং রুমে চলে এলো। জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? এত কান্নাকাটি কিসে? আমরা দুই বোন নিষ্পলক চোখে একসাথে তায়াং ভাইয়ার দিকে তাকালাম। আমাদের এমন চেহারা দেখে তায়াং ভাইয়া বিরক্তি মুখে বলল, তোর এভাবে থুম মেরে বসে আছিস কেন? কাঁদছে কেন? কিছু তো বলবি। আমরা কি বলবো? কথায় আছে না, অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। এদের কথা শুনে আমরা পাথর হয়ে গেছি। এদের কথা শুনে আমি এখন অজ্ঞান হব। তায়াং ভাইয়া আমাকে এসে ধাক্কা দিতেই আমি সোফায় মাথা হেলিয়ে দিলাম। তারপর তায়াং ভাইয়াকে খোঁচা মেরে বললাম, তায়াং ভাইয়া আমি অজ্ঞান হয়ে গেছি, জলদি আমার জ্ঞান ফেরা। যদিও পুরোপুরি জ্ঞান যায়নি, তবে এদের অত্যাচারে কাত হইয়া পড়ে রয়েছি। হই শাকচুন্নি, কি বলছিস সব? আমি তায়াং ভাইয়ার হাত টেনে নিয়ে আমার গালে থাপ্পড় মারতে মারতে পরিমণির স্টাইলে বললাম, ভাই আমি বাচ্চা আছি কেন? আমারে মাইরা ফেলা, আমি বাঁচতে চাই না। ইফাত এগিয়ে এসে আমার গালে এক হাত রেখে কাঁদো কাঁদো ফেস করে বলল, এইসব কথা কইও না বউ, আমার অনেক খারাপ লাগে। জানো তুমি, এই কয়েকদিন অসুস্থ ছিলা বলে আমি তোমার লিগা নামাজ পড়ে দোয়া করছি। অনেক কান্না করেছে। তোমার সাথে দেখা করতেও আসছিলাম, আম্মুর সাথে আসছিলাম বলে তোমার সাথে দেখা করতে পারি নাই। তোমার কিছু হইলে আমার কি হইব কও? আমি মুখটাকে এইটুকু করে ছলো ছলো নয়নে বললাম, তুই তো আমার ইমোশনাল করে দিলি রে। তোর ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তারপর হঠাৎ রণমূর্তি রূপ নিয়ে ওর হাত আমার গালে থেকে সরিয়ে রেগে বললাম, ইফাইতারে তুই কি আমার সামনে থেকে যাবি নাকি দুই চার ঘা খাবি? আজকে তোর একদিন কি আমার একদিন? বেশি পেকে গেছো হ্যাঁ? দাঁড়া, তোরে আজকে আমি কাঁচা চাবাইয়া খাইয়া ফেলাইমু। একটু লবণও নিমু না। বাঁচতে চাইলে আমার সামনে থেকে ভাগ। এদিক সেদিক তাকিয়ে ওকে ধাওয়া দেওয়ার জন্য কিছু একটা খুঁজতে লাগলাম। কিছু পাই না বলে কি টেবিলের ওপর থাকা মাটির ফুলদানি হাতে তুলে নিলাম। সেটা উঁচিয়ে মারার জন্য উদ্যত হতেই ইফাত ছুট লাগালো। ইফাতকে নাগাল না পেয়ে সেটা নিয়ে সিফাতের দিকে তাকাতেই দেখি সে আগে থেকে গায়ে। আমি ফুলদানিটা যথাস্থানে রেখে আবার শটান হয়ে সোফায় শুয়ে পড়লাম। তন্নি হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ছে। তায়াং ভাইয়া কিছু না বুঝে আমাদের দিকে বোকার মতো তাকিয়ে আছে। ভাইয়া এগিয়ে এসে বলল,